ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিল ভারত। একদিনেই ঢুকবে 11 লাখ কিউসেক পানি, আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরে নির্মাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে 23। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ 4000 জনের বিরুদ্ধে মামলা, কারাগারে 375 জন। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ 14 এমপির লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি, রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব। এবং আজ প্রত্যাহার হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এসব গেট খুলে দেয়া হয়। এতে একদিনেই বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী 2 রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। নাই, তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই, যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি। পানির লেভেল বাড়লেই তো বন্যা হয়। তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থায় আছে আর কি। তো সেই হিসাবে আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে। তাই অন্তত আমরা আগামী কয়েকদিনে গঙ্গা নদীতে তেমন বন্যা ঝুঁকি দেখতে পাচ্ছি না। এবং আমরা পানির লেভেলের থেকে দেখতে পাচ্ছি যে এটা বর্তমানে প্রায় 2 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 11 জেলায় পানিবন্দী রয়েছে অন্তত 40 লাখ মানুষ। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাবাসী। বন্যা কবলিত হয়েছে জেলার 8 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে 1,50,000 মানুষ। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এদিকে গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত 8 লাখ মানুষের। প্লাবিত হয়েছে 14 উপজেলার অন্তত 295টি গ্রাম। সবকিছু পানির তলে পড়ে গেছে, চাল, ডাল, সবকিছু পানির তলে। এইভাবে ঘর দরজা সবকিছু পানির নিচে গেছে তলায়। আর অনেক মাটির ঘর আছে, ভাঙ্গি আমরা পড়ে দিচ্ছি। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। সমন্বয়ের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এখন পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশা যোগাযোগের কেউ করে নাই, বুঝছেন। 3-4 ফুট পানি বেড়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী অবস্থা আছে। এই দেখেন পানি আর পানি নামারও কোনো নিষ্কাশন নাই। মৌলভীবাজারে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিডি সড়কে 84 কোটি, সড়ক বিভাগে 50 কোটি, প্রাণী সম্পদে 84 লাখ এবং মৎস্য খাতে 7 কোটি টাকার মতো। আমরা গরম পানি আসলো, পানি বান্ধে লামছে গড়া থেকে আমরা বান্ধ হয়ে আসি। আমরা তো ফের লেগে গড়ে যাইতাম পারতাম না। এটা রাস্তা আসি গরো ফেক বইতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না, সড়কের বাজে ঘুমাই। এখন আওলাদ করিয়া ক্ষেত কৃষি করছিলাম, তাগুলো গেছে। এখন আমরা কেমনে চলতাম, কেমনে খাইতাম, বহুত মুশকিলের মাঝে আছি। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে সড়ক ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
চলমান বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিব জানান, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে চলতি আগস্টে স্বাভাবিকের চেয়ে 40% বৃষ্টি বেশি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানায় আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল তা সরাসরি বাংলাদেশের উপর ছিল, তবে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে তা সরাসরি দেশের উপর নেই বলে জানান এই আবহাওয়াবিদ। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল, গত 16 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল, কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিন্তু বাংলাদেশের উপর উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এদিন কারণ বাজারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ বন্যামুক্ত হবে। ফারাক্কা কিন্তু আসলে একটা আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না, পানি ডাইভার্ট করে, একটু বলি ডাইভার্সন স্ট্রাকচার, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার আমরা অবশ্যই আমাদের কাছে 100% তথ্য নেই, কিন্তু হাইড্রোলজি বা আমরা বিজ্ঞান মতে যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। এদিকে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান জানান, বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ত্রাণ সহায়তায় কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সুইমিং পুল এবং খেলার মাঠের গ্যালারি। প্রতিদিন বর্ণাঢ্যদের সহায়তায় খাদ্য, পানি, কাপড় ও নগদ অর্থ নিয়ে ভিড় জমাচ্ছেন শিশু থেকে সব বয়সী জনসাধারণ। এমন বাংলাদেশ কে কবে দেখেছে? ত্রাণ সহায়তায় সোমবারের আপডেট নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। দিনরাত এক করে কাজ করছেন নতুন বাংলাদেশের নির্মাতারা। কেবল ছাত্ররাই নয়, মানব সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এগিয়ে এসেছেন বৃদ্ধ পিতামাতারাও। আজকে আমরা যদি কাজ না করি তো আমাদের আল্লাহর দরবারে তো আমরা বেঞ্চাবির মতো থাকবো। আমরা তো কষ্টটাকে আমাকে কষ্ট মনে হচ্ছে না। আমি চাচ্ছি নতুন, আমার আজকে যেহেতু জন্মদিন, নতুন স্বাধীন দেশে নতুন কাজ করার জন্য আসছি। আমার কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই। তো এখানে দেখতে এসে আমি নিজেই কাজে লেগে গেলাম, নিজেকে সামলে রাখতে পারলাম না। যে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা টিএসসি, সুইমিং পুল ও খেলার মাঠে জড়ো হয়েছে তা ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছায় এসেছেন নগরবাসী। হাতে হাতে কাপড়ের সেট মেলানো থেকে প্যাকেজিং, সব কাজ শেষ হচ্ছে নিমিষেই। বড়দের পাশাপাশি থেমে নেই শিশুরাও। কেউ নিজের মাথায় ভারী বোঝা তুলে নিচ্ছে, আবার কেউ শখের টিয়া পাখির জন্য জমানো টাকা বন্যার্তদের জন্য বিলিয়ে দিচ্ছে। টিয়া পাখি কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম, সেই টাকা আমি বন্যার জন্য দিয়ে দিয়েছি। কারণ বন্যার পানি যাতে কমে আর যাতে সুস্থ থাকে মানুষজন। দেশের মানুষকে সাহায্য করে আমার ভালো লাগতেছে। কাজ করতে আইছি, মানুষের সহযোগিতা করতে আইছি। সবাই যেহেতু এখানে মিলেমিশে করতেছে, এজন্য আমিও চাচ্ছি আমার বাচ্চাও আসলো। দেশের এই চরম সংকটে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা মানুষের আবারও প্রমাণ করেছে জাতি হিসেবে এদেশের একতা কতটা মজবুত। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী সহ সাবেক 14 এমপির ব্যাংক হিসেব এবং লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব করেছে দুদক। এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। 14 এমপির মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় ও মোট সম্পদের তদন্তে এই উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 8 মন্ত্রীর সম্পদের হিসাব আয়কর নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া 8 মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 8 জনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 6 সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে বিএফআইইউকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী, সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ সহ 6 জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেওয়া হয়। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে আনসার সদস্যদের আঘাতে গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে আনসার সদস্যরা। অবরুদ্ধ করে রাখা হয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। অবরুদ্ধ ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমও। এক পর্যায়ে তাদের উদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রওনা হয় সচিবালয়ের দিকে। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে। এতে হাসনাত সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আইন শৃঙ্খলা বাহিনী এ তথ্য নিশ্চিত করে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে একই মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক চিফ রিপোর্টার ফারজানা রূপার আরও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর আদাবর থানা পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা সবার জন্য 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। দেখছেন সংবাদ সকাল। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানী 4 থানায় করা মামলায় 375 জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে আন্দোলনে নামে আনসার সদস্যরা। সচিবালয় ঘেরাও করে 7 উপদেষ্টা, ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে তারা। সমন্বয়কদের উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 35 শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা করে পুলিশ। এইসব মামলায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত 4000-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে 375 জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 375 জনকে
আদালতে উপস্থাপিত করা হয়। আসামিরা ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন তাদের আইনজীবীরা। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার আনুমানিক 10,000 আনসার সদস্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে তাদের প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি রোডম্যাপ আশা করেছিল বলেও জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মাজহারুল ইসলামের প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় পার্টির স্মরণ সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ আশা করেছিল বিএনপি। নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও জানান তিনি। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা, যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। সচিবালয়ে আনসারদের গোলযোগের ঘটনাকে অশনি সংকেত উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহতে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন হবে, এতে সহায়তা করবে যুক্তরাজ্য। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব। বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের ব্যাপারে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারে যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কিভাবে আমাদের জাতীয় ঐক্যের মধ্যে আনা যায় আগামী দিনের দেশ গড়ার জন্য। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটির তদন্ত প্রতিবেদন হত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের ক্ষেত্রে সহায়ক হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবারের মধ্যে জামাত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মুনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে দেশে কোনো লুটেরা গোষ্ঠী যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাতের রাজনীতি। প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও সক্রিয় জামাত ইসলামী ও এর অঙ্গ সংগঠন। সোমবার সুপ্রিম কোর্টে জামাত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির আইনজীবী শিশির মুনির। মঙ্গলবার এই প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি। সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছে। কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই স্বৈরাচার হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ আনেন তিনি। বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস,
কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোনো লুটেরা গোষ্ঠী যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির। বাংলাদেশে আর কোন চাঁদাবাজ দল বা নেতৃত্ব, কোন লুটেরা, লুটতরাজকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, মানবতার দুশ্মন, কোন অসৎ চরিত্রবান নেতৃত্বকে, কোন দলকে বাংলার ছাত্র জনতা আর গ্রহণ করবেন না। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে ছাত্রদের পাশে থাকবে জামাতে ইসলামী। এদিকে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে যান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করে বড় অন্যায় করেছে তারা। ভবিষ্যতে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারে আরো সময় লাগবে উল্লেখ করে জামাত আমির বলেন, সময় এখন ধৈর্য ধরার, তা না করলে সবার জন্যই অপেক্ষা করছে কঠিন বিপদ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিগত 16 বছরে প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের মদতপুষ্ট হয়ে দালালি করেছেন তাদের সকলকে দ্রুত সময়ে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আনসার বাহিনীর হামলার প্রতিবাদ ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে এক সমাবেশে বক্তারা বলেন, আনসাররা কেউ যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত নয়, তারা চাকরি পেয়েছে তোষামত করে। জানান, স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার নেতৃত্বে আনসারদের উদ্দেশ্য ছিল সচিবালয় অবরুদ্ধ করে দেশকে অচল করা। বিভিন্ন জায়গা থেকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সবাইকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান বিক্ষোভকারীরা। যেই ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে। আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনা ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? দেখছেন সংবাদ। হোটেল শ্রমিক থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে পেছনে ফিরে তাকাতে হয়নি শরীফুল ইসলাম শরীফকে। আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, চাঁদাবাজি সহ নানা অপকর্মের হোতা শরীফুল ইসলাম শরীফ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর আশীর্বাদ পুষ্ট হয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। রাজনীতির পালা বদল হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলে বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। 2018 সালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের স্থাপনাবিহীন 4 শতক জমিতে নজর পড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের। ভুয়া দলিলে জায়গা দাবি করে পরিবারটিকে হামলা মামলায় হয়রানির মাধ্যমে হাতিয়ে নেন 25 লাখ টাকা। ওরা আর কি জোর জবরদস্তি জমিটা দখল করে, পরবর্তীতে আমরা টাকাটা 25 লক্ষ টাকা দিয়ে আর কি জমিটা আমাদের কাছে রাখা। জমি দখল, চাঁদাবাজির পাশাপাশি 2017 সালে গলগন্ডা এলাকার হাসান মিয়া ও চলতি বছরে একাডেমি রোডের মোহাম্মদ সামির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে শরীফের বিরুদ্ধে। শরীফে কোসা না কারা কোসে যে তো শরীফে হুকুম দিছে। শরীফ মিয়ার কাউন্সিলরের কার্যালয়ে একটা ছেলে দূরে নিয়ে গেছিল, তার অনেক মারধর করছে আর কি। কাউন্সিলর শরীফ প্রভাব খাটিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় খাসখাতিয়ানের জায়গায় করেছেন ব্রহ্মপুত্র টাওয়ার। তার চাঁদাবাজি ও অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই তার গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টের টর্চার সেলে নিয়ে করা হতো নির্যাতন। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা কারো কোনো কিছু হইলে ওই টর্চার সেলে নিয়ে যায়, নিয়ে গিয়া ওই জায়গা টর্চারিং করে মানুষকে। তবে তার বিরুদ্ধে উঠায় এসব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর শরীফুল ইসলাম। না, আসলে রাজনীতি করতে গেলে একটা পক্ষ থাকে, যেহেতু আমি বিগত 2 টার্মে আমি মহানগরে ছিলাম, সেই সুবাদে ধরেন মহানগর সভাপতি মেয়র মহোদয়
মেয়র মহোদয় এই সিটি কর্পোরেশনের মেয়র, সেই সুবাদে তার সঙ্গে আমার একটা সখ্যতা আছে, এটি স্বাভাবিক, যেহেতু আমাদের এলাকার কাজকর্ম আছে, অনেক বিষয় আছে জড়িত। তা আমি তার সঙ্গে যোগাযোগ রেখে সবসময় আমার এলাকায় উন্নয়নের চেষ্টা করেছি। আসলে মূল বিষয় হলো এইগুলো যারা লিখেছে, আমি আগেও বলেছি যে আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর কল্যাণে বাগিয়ে নেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদটিও। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে। শুধুমাত্র গুটি কয়েক কাউন্সিলরকে নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেন প্রভাবশালী এই মেয়র। যে প্রকল্প শেষ হয়েছে 1 বছর আগে, তারও দরপত্র আহ্বান করেছেন তিনি। পছন্দের ঠিকাদারকে দিয়ে করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন। কাউন্সিলরদের সন্দেহ এসব কাজে বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর 14 পাই থেকে শ্যামপুর পর্যন্ত ড্রেনের পাশে রেলিং ও সড়কে কার্পেটিংয়ের জন্য 4,40 লাখ টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। এই কাজ শেষ হয়েছে গত অর্থ বছরে, কিন্তু আবারও ওই এলাকায় একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, যার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল 12 আগস্ট। শুধু ওই একটি প্রকল্প নয়, এমন শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে দরপত্র আহ্বান করেছিলেন অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অপ্রয়োজনীয় প্রকল্প নিতে শোনেননি কারো কথা। যে জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল, আসলে এইসব জায়গাতে ফ্লাইওভারের প্রয়োজন ছিল না। বিন্দুর মোড়ে বলেন, বন্ডালির মোড়ে বলেন, কিংবা RD মার্কেটের এইসব জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল, এইসব জায়গাতে প্রয়োজন ছিল। ওদের ইচ্ছা মতোই ইঞ্জিনিয়ার সেকশন করছে, এইটুকু আমি জানি। এইগুলোর বিষয়ে যে আমাদের কাউন্সিলরদের মাঝে কোনো আলোচনা, সেটা আমরা করতে পারি না। কর্পোরেশনের বিষয়ে যে ঠিকাদাররা কাজকাম করেছে, সেই সব কাজকামের বিরুদ্ধে বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবেরা অতিপতিতভাবে জড়িত নয়। কাজ শেষ হওয়ার পর দরপত্র আহ্বানকে কর্তৃপক্ষ ও ঠিকাদারের মধ্যে অদৃশ্য আতাত বলছেন সুজনের সভাপতি। এটাও খুব দুঃখজনক যে ঠিকাদাররা এই ধরনের কাজ করবেনই বা কেন, হাতে কাগজ না পেয়ে, অনুমতি পেয়ে। কাজে এখানে একটি অদৃশ্য আঁতাতেরই তো আমি গন্ধ পাবো। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান, সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা না দেওয়ার পর তো আমি মন্তব্য করতে পারছি না, কারণ হলো আমি তো দেখিনি আসলে, কারণ আমি তো আমারও হাত দিয়েও হয় নাই। এখন যেহেতু বলেছেন, আমি যাচাই করে দেখবো আর কি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন 2023 সালে 3য় দফা মেয়র হিসেবে শপথ নেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। গোলরক্ষক আসিফের দৃঢ়তায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র ছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে বুধবার মাঠে নামবে মারুফুল হকের শিষ্যরা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। প্রতিবেশী হলেও সাম্প্রতিক পরিসংখ্যানে দু দলের মাঝের লড়াইটা নিজেদের আধিপত্য বিস্তারের। সেখানে শুরুর আলো কেড়ে নিয়েছিল ভারত, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তবে মারুফুল হকের শিষ্যরাও পাল্টা আক্রমণে নিয়েছে খেলার নিয়ন্ত্রণ। ম্যাচের 36 মিনিটে ভারতের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের জার্সি নাম্বার 7 রাহুল। ফার পোস্টে দারুণ শট ভারতের কিপারের হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার পায়ে। দলকে লিড এনে দিতে কোনো ভুল করেননি রাইট উইঙ্গার আসাদুল। প্রথমার্ধে সেই 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফের শুরু থেকেই আবারও চালকের আসনে ভারত। দারুণ পাসিং প্রেসিংয়ে ম্যাচের মোমেন্টাম নেয় নিজেদের করে। 65 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে প্রতিহত করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক কিপার মেহেদী হাসান শ্রাবণ। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আসিফ।
লাগাতার আক্রমণের জটলায় ৭৫ মিনিটে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি হোবাম। একের পর এক ভুল সিদ্ধান্তের মহড়া বাংলাদেশের আসাদুল রাহুলদের। ইনজুরি সময়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলার ডিফেন্ডার কামাকাই মার্মা। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাই ব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ। থাংলাংসুনের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন। এরপর একে একে ৪ শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মঈন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্য ভেদ করেন। আর ভারতের ৩ জন জালের দেখা পাওয়ার পর আকাশের পঞ্চম ও শেষ শট পা দিয়ে ফিরিয়ে দিয়েই বাংলাদেশকে বাঁধনহারা উল্লাসে মাতান আসিফ। গেল আসরে শিরোপা হাতছাড়ার প্রতিশোধটা এবার তাদের সেমিতে হারিয়েই নিল মারুফুল হকের দলটা। ফাইনালে শিরোপার মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিল ভারত। একদিনেই ঢুকবে ১১ লাখ কিউসেক পানি, আশঙ্কায় উত্তরাঞ্চলবাসী। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরে নির্মাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে ২৩। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৩৭৫ জন। আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী সহ ১৪ এমপির লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি, রাজস্ব বোর্ড থেকে আয়কর নথি তলব। এবং আজ প্রত্যাহার হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শীঘ্রই আবেদনের ঘোষণা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।